পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মাথাপিছু কত বকেয়া দিতে হচ্ছে এবং কেন্দ্রের অষ্টম বেতন কমিশনে কোন কোন সরকারি কর্মীদের কত বেতন বাড়লো বিস্তারিত আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তিনটি খুব গুরুত্বপূর্ণ খবর এই ভিডিওতে শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম খবর, কর্মচারী পিছু কত বকেয়া ডিএ দিতে হবে ঠিক হিসেব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন, আশায় সরকারি কর্মচারী মহল। 16ই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল আগামী 6 সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিতে হবে। তার আগে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দেওয়া পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% মেটাতে হবে। গত 16ই মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন, যে কারণে সম্প্রতি সব দপ্তর, স্কুল, কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর। এবার রাজ্য সেদিকে আরো এক ধাপ এগোলো। ডিএর বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে। 16ই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল 6 সপ্তাহের মধ্যে ওই বকেয়া দিয়ে দিতে হবে। তার আগে নির্দেশ দেওয়ার 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। নবান্ন সূত্রের খবর, সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সরকারি সূত্রের খবর, একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে। ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে অর্থাৎ IFMS গিয়ে 2009 সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে। এই প্রযুক্তিতে সব দপ্তর, সরকারি অনুমোদিত এবং সরকার পোষিত স্বশাসিত সংস্থা এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে, যেখানে সরকারি কর্মচারীরা 2009 সালের জুলাই থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যালয়ের মেয়াদের তথ্য জানাবেন। একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে। পরবর্তী খবর, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন এবছরই। কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্রের এই ঘোষণা এখন রাজ্যের কর্মীদের কাছে নুনের ছিটের মতোই। সেই সঙ্গে কর্মচারী মহলে এই প্রশ্ন উঠেছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন গঠন কবে হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতা তথা ডিএর ফারাক নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মনে এমনিতেই অসন্তোষ রয়েছে। তার উপর আবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করে দিয়েছে। 2026 সালের 1 জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথা। কেন্দ্রের এই ঘোষণা এখন রাজ্যের কর্মীদের কাছে নুনের ছিটের মতোই। সেই সঙ্গে কর্মচারী মহল এও প্রশ্ন উঠেছে যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন গঠন কবে হবে। কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। এ ব্যাপারে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, তবে মুদ্রাস্ফীতি পরিস্থিতি এবং উপভোক্তামূলক সূচকের সঙ্গে সমন্বয় রেখে সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা করা হয়। মুদ্রাস্ফীতির পরিস্থিতিতে কর্মচারীদের যাতে সংকট না হয় সেই কারণেই কতটা বেতন বাড়ানো সঙ্গত তা বিবেচনা করে দেখে পে কমিশন গঠন করা হয়। পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে। বাম জামানায় বেতন কাঠামো নিয়ে বিস্তর ক্ষোভ অসন্তোষ ছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2015 সালের 27 নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন। অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশন গঠনের প্রায় 10 বছর কেটে গেছে। এবছর 26 নভেম্বর 10 বছর পূর্ণ হবে। নবান্ন শীর্ষ সূত্রে খবর, সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা এবছরই করা হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃতীয় ও সর্বশেষ খবর, অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আসলে কত বেতন বাড়ছে তার একটি সম্ভাব্য টেবিল আলোচনা করা হলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা এনেছে আশা এবং আর্থিক উচ্চাকাঙ্ক্ষার এক নতুন ঢেউ। প্রায় 50 লক্ষ কর্মচারী এবং 65 লক্ষ পেনশনভোগী এই কমিশনের সুপারিশের অপেক্ষায় রয়েছে।
যা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম বেতন কমিশনের মেয়াদ 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার পর এই নতুন কমিশন বেতন, ভাতা এবং পেনশনের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কর্মচারীরা আসলে কত বেশি বেতন হাতে পাবেন? এই আলোচনায় আমরা অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য বেতন বৃদ্ধি, ফিটমেন্ট ফ্যাক্টর এবং এর প্রভাব বিশ্লেষণ করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করবেন। অষ্টম বেতন কমিশনে কি আশা করা যায়? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই কমিশনের সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই কমিশনে বেতন, ভাতা এবং পেনশনের কাঠামো পর্যালোচনা করবে। এটি প্রায় 1 কোটি কর্মচারী ও পেনশনভোগীর জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি দেয়। বেতন বৃদ্ধির ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি গুণক যা বর্তমান মূল বেতনের সঙ্গে গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হয়। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57, যার ফলে ন্যূনতম মূল বেতন 7,000 টাকা থেকে বেড়ে 18,000 টাকা হয়েছিল। অষ্টম বেতন কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 থেকে 2.86 এর মধ্যে হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। এর ফলে বেতন 20% থেকে 40% পর্যন্ত বাড়তে পারে। এখন অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য বেতন বৃদ্ধির একটি টেবিল নিয়ে আলোচনা করব, যা 2.86 ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই টেবিল বর্তমানে মূল বেতন এবং পরিক্ষিপ্ত নতুন মূল বেতন দেখানো হয়েছে। মনে রাখবেন, এই হিসেব মহার্ঘ ভাতা, গৃহভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত নয়, যা মোট বেতন আরও বাড়াবে। লেভেল 1 পিয়ন, অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ 18,000 টাকা থেকে বেড়ে হবে 51,480 টাকা। লেভেল 2 লোয়ার ডিভিশন ক্লার্ক 19,900 টাকা থেকে বেড়ে হবে 56,914 টাকা। লেভেল 3 কনস্টেবল দক্ষ কর্মী 21,700 থেকে বেড়ে হবে 62,062 টাকা। লেভেল 4 জুনিয়র ক্লার্ক স্টেনোগ্রাফার 25,500 থেকে বেড়ে হবে 72,930। লেভেল 7 সেকশন অফিসার সুপারিনটেন্ডেন্ট 44,900 টাকা থেকে 1,28,414। লেভেল 10 গ্রুপ এ অফিসার আইএএস আইপিএস 56,100 থেকে 1,60,446। মোট বেতনের হিসাব, মূল বেতন ছাড়াও কর্মচারীরা মহার্ঘ ভাতা, গৃহভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতা পান। 2025 সালের মে পর্যন্ত মহার্ঘ ভাতা মূল বেতনের 55%। ধরা যাক একজন লেভেল 1 কর্মচারীর নতুন মূল বেতন 51,480 টাকা। যদি এইচআরএ এবং টিএ যোগ করা হয় তবে মোট বেতন হবে 51,480 টাকা, ডিএ 28,314 টাকা, এইচআরএ 12,355 টাকা, টিএ 3600 টাকা। মোট বেতন 95,749 টাকা। বর্তমানে একই কর্মচারীর মোট বেতন 18,000 টাকা, মূল বেতন সহ প্রায় 36,000 টাকা হাতে পান। অর্থাৎ অষ্টম বেতন কমিশনের পর মোট বেতন প্রায় 165% বাড়তে পারে। পেনশনভোগীদের জন্য সুবিধা, অষ্টম বেতন কমিশনে পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা আনবে। সপ্তম বেতন কমিশনে ন্যূনতম পেনশন 3500 টাকা থেকে বেড়ে 9,000 টাকা হয়েছিল। 2.86 ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে বেড়ে 25,740 টাকা হতে পারে। এছাড়া ইউনিফাইড পেনশন স্কিম 2025 সালের এপ্রিল থেকে কার্যকর হবে, যা অবসরের আগের 12 মাসের বেতনের ভিত্তিতে পেনশন নির্ধারণ করবে। এটি পেনশনভোগীদের জন্য আর্থিক সুরক্ষা বাড়াবে। অর্থনৈতিক প্রভাব, বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশন কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে, যা ভারতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। সপ্তম বেতন কমিশনের ফলে সরকারের ব্যয় 1 লক্ষ কোটি টাকা বেড়েছিল। অষ্টম বেতন কমিশনের জন্য অনুরূপ ব্যয় বৃদ্ধি প্রত্যাশিত, যা ভোক্তা চাহিদা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে।